হ্যালো স্টুডেন্ট, গত ক্লাস পর্যন্ত আমরা যে পর্যন্ত শেষ করেছিলাম আজকে তারপর থেকে শুরু করব। তো প্রথম কোশ্চেনে যেটা বলা আছে যে ফেনল রিঅ্যাক্টেড উইথ CH3CL3NaOH, ফেনল রিঅ্যাক্টেড উইথ CH3CL3 প্লাস KOH কি তৈরি হচ্ছে? স্যালিসালডিহাইড তৈরি হচ্ছে। আমরা জানি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটাকে বলা হয় রাইমার টিম্যান রিঅ্যাকশন। রাইমার টিম্যান রিঅ্যাকশন, TIEMAN, রাইমার টিম্যান রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনে আমরা জানি যে অ্যালডিহাইড তৈরি হয়, কিন্তু এখানে জানতে চেয়েছে যে ইন্টারমিডিয়েট গুলো কি তৈরি হয়। তাহলে আমাদেরকে বেসিক্যালি এই রিঅ্যাকশন মেকানিজমটা আমাদের কাছে জানতে চেয়েছে। রিঅ্যাকশন মেকানিজমটা যদি আমরা জানি তাহলে এই রিঅ্যাকশনের যে ইন্টারমিডিয়েট সেগুলোকে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো। তাহলে দেখা যাক কি করে হয়। প্রথমেই ফেনল এর সাথে যখন KOH এর রিঅ্যাকশন হবে, অ্যাসিড বেস রিঅ্যাকশন সব থেকে আগে হওয়ার জন্য এখানে হচ্ছে O- হয়ে যাবে। আর তার সাথে সাথে CH3CL3 KOH এর সাথে রিঅ্যাক্ট করে তৈরি করে ডাইক্লোরো CCl2। এইটাকে বলা হয় ডাইক্লোরো কার্বিন। এই যে কার্বিন, এটার কেমিস্ট্রিটা খুব ভাস্ট কেমিস্ট্রি। এই মুহূর্তে বেশি এই সম্বন্ধে জানার খুব একটা দরকার নেই, সেটা তোমাদের সিলেবাসেরও বাইরে। শুধু এটুকানি জেনে রাখা দরকার যে এই কার্বিন যেটা রয়েছে, এই কার্বিনটা ক্যান অ্যাক্ট অ্যাজ এ ইলেকট্রোফাইল, ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ ইলেকট্রোফাইল, আর রাদার বলা ভালো এটা খুব হচ্ছে অ্যাগ্রেসিভ লুইস অ্যাসিড বলতে পারো। অর্থাৎ কি না, লুইস অ্যাসিডের অর্থ কি, এ কি করবে, ইলেকট্রন নিজে নিতে পারবে, তাই তো। লুইস অ্যাসিড মানে কি, যে ইলেকট্রন নিতে পারে। যদি আমরা রাইমার টিম্যান রিঅ্যাকশনের রিঅ্যাকশন মেকানিজমটা দেখি তাহলে হচ্ছে O- কার সাথে রিঅ্যাক্ট করবে, CCl2, অর্থাৎ কিনা ডাইক্লোরো কার্বিনের সাথে রিঅ্যাক্ট করবে। করলে ডবল বন্ড ও, এখান থেকে হচ্ছে সি, মানে একটা হাইড্রোজেন, Cl নেগেটিভ চার্জ। এই নেগেটিভ চার্জটা O-, এইটা একটা ইন্টারমিডিয়েট হিসাবে আমরা পাবো। এরপরে ফার্দার এর ওপরে যদি আমরা OH- দিয়ে রিঅ্যাক্ট করাই, OH- দিলে একটা Cl, মানে Cl, মানে Cl, এই Clটা বেরোবে। এই হচ্ছে আমাদের টোটাল রিঅ্যাকশন মেকানিজম। এই রিঅ্যাকশন মেকানিজমের মধ্যে আমাদেরকে জানতে চেয়েছে যে ইন্টারমিডিয়েট কি কি হতে পারে।
তাহলে ইন্টারমিডিয়েট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইন্টারমিডিয়েট হচ্ছে CH Cl2, এখানে এই ইন্টারমিডিয়েটটার গল্প বলা আছে, অর্থাৎ এইটা একটা ইন্টারমিডিয়েট হতে পারে। আর 2 নম্বর, আর কোনো ইন্টারমিডিয়েট হতে পারে কিনা যদি আমরা দেখি, CH Cl2 এইখানে এইটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট হতে পারে, অপশন ডি। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে অপশন এ এবং অপশন ডি। পরের কোশ্চেন, পরের কোশ্চেনে বলা আছে অ্যারাইল হ্যালাইডস আর লেস রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অ্যাজ কম্পেয়ার টু অ্যালকিল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড মানে, অ্যারাইল হ্যালাইড মানে হচ্ছে, এইটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড, আর এর সাথে অ্যালকিল হ্যালাইড মানে হচ্ছে আর এক্স। তাহলে এখানে জিজ্ঞেস করেছে যে অ্যারাইল হ্যালাইড হচ্ছে লেস রিঅ্যাক্টিভ, এটা সত্যি কথা, অ্যারাইল হ্যালাইড এখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে না, কারণ ব্যাক সাইড অ্যাপ্রোচ পসিবল না, আর এখানে পজিটিভ চার্জ তৈরি হওয়াটাও পসিবল না, অর্থাৎ কিনা SN1 অ্যান্ড SN2 বোথ এখানে পসিবল না, কিন্তু এখানে SN1 SN2 দুটোই পসিবল। ডিপেন্ড করছে যে আর কেমন, আর যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হয় তার উপরে ডিপেন্ড করবে SN1 SN2 হবে কিনা। তো তার কারণ জিজ্ঞেস করেছে। প্রথম কারণে বলা আছে দ্য ফরমেশন অফ লেস স্টেবল কার্বোনিয়াম আয়ন, লেস স্টেবল কার্বোনিয়াম আয়ন। আচ্ছা, এখানে কার্বোনিয়াম আয়ন বলতে কি বোঝানো হয়েছে সেটা আমরা একটুখানি বোঝার চেষ্টা করি। দেখো, কার্বোনিয়াম আয়ন বলতে আমরা একটা জিনিস বুঝি যে যদি আমাদের থেকে এই যে ওনিয়াম, ওনিয়াম এই কথাটা এসছে হাইপার ভ্যালেন্সি এই ওয়ার্ডটা থেকে, হাইপার ভ্যালেন্সি। তাহলে ওনিয়াম এই যে কথাটা এসছে হাইপার ভ্যালেন্সি থেকে এসছে, অর্থাৎ কার্বোনিয়াম যে বলা আছে কথাটা, কার্বোনিয়াম কথাটার মানে হচ্ছে কার্বন যখন হাইপার ভ্যালেন্সিতে থাকে তখন তাকে বলা হয় কার্বোনিয়াম। আমরা যদি SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে ভাবি, SN2 রিঅ্যাকশনে আমরা কি করেছিলাম, যে আমাদের এইখানে একটা, আমাদের একটা হচ্ছে, ধরে নি লেটস সে আমাদের একটা হ্যালাইড আছে, এক্স হচ্ছে আমাদের একটা হ্যালাইড, এখানে হচ্ছে R1 R2 R3, এবং আমরা নিউক্লিওফাইল দিয়ে এটাকে হচ্ছে করাচ্ছি। তাহলে আমাদের যে ট্রানজিশন স্টেটটা হওয়ার কথা ছিল সেটা কিরকম হবে, R1 এখানে হচ্ছে R3, এখানে R2 আর ডট ডট, এইরকম ভাবে একটা হচ্ছে এক্স ডিপার্ট করছে আর এদিকে হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাচ হচ্ছে। তাহলে এই কার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই কার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখো এই কার্বনের জেনারেলি 4টে হাত হওয়ার কথা বা 4টে ভ্যালেন্সি হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু নিউক্লিওফাইলটা কমপ্লিটলি আলাদা হয়ে নেই, নিউক্লিওফাইলটাও অ্যাটাচ হয়ে আছে এই কার্বনের সাথে, এদিকে হ্যালাইডটাও এই কার্বনের সাথে অ্যাটাচ হয়ে আসছে, অর্থাৎ কিনা এই মুহূর্তে কার্বনের যে ভ্যালেন্সি সেটা 4-এর ওপরে হয়ে গেছে, 5টা গ্রুপ জুড়ে আছে এর সাথে, অর্থাৎ 4-এর ওপরে, অর্থাৎ কার্বন এখানে হচ্ছে হাইপার ভ্যালেন্ট স্টেটে রয়েছে, হাইপার ভ্যালেন্ট এই স্টেটে রয়েছে। এই যে স্টেটটা রয়েছে এই জন্য এইটাকে বলা হয় কার্বোনিয়াম আয়ন, এই জন্য এটাকে বলা হয় কার্বোনিয়াম আয়ন। ঠিক আছে, এই যে ওনিয়াম অর্থাৎ হাইপার ভ্যালেন্ট, এই জন্য একে বলা হয় কার্বোনিয়াম। আমরা এরকম জিনিসও দেখেছি, যেমন ধরো আমাদের অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম, তাই তো, AMMO নিয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন এসছে। যেমন ধরো NH4+, এখানে নাইট্রোজেন কি হাইপার ভ্যালেন্টে রয়েছে, সেই কারণে এখানে হচ্ছে অ্যামোনিয়াম বলা হয়। বোঝা গেছে, তাহলে অ্যামোনিয়াম যেটা, কার্বোনিয়াম, ওনিয়াম এই কথাটা এসছে হচ্ছে হাইপার ভ্যালেন্ট থেকে। তাহলে আবার তাহলে কোশ্চেন আসে, তাহলে যদি কার্বন যদি 4টির থেকে কম থাকে তাহলে তাকে কি বলবো, এটা হলো হাইপার ভ্যালেন্ট। হাইপার ভ্যালেন্ট মানে কি, হাইপার মানে কি, হাইপার মানে বেড়ে যাওয়া, হাইপার মানে কি হলো, হাইপার মানে হচ্ছে ইনক্রিজ হওয়া বা বেড়ে যাওয়া, সেই জন্য এটাকে বলা হয় হাইপার ভ্যালেন্ট। এবং তখন কি হলো, তখন আমরা বললাম যে
কার্বনিয়াম এইটা যোগ হয় হয়। কিন্তু যদি হাইপার ভ্যালেন্ট মানে এর থেকে কম হয়, মানে চারটের বদলে কার্বনের চারটের বদলে যদি তিনটে হাত থার্ড ভ্যালেন্সি থাকে, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা তাকে বলবো হচ্ছে হাইপোভ্যালেন্ট। হাইপোভ্যালেন্ট কম মানে কি হচ্ছে? হাইপোভ্যালেন্ট, কমে যাওয়া। তখন আমরা তাকে বলি হচ্ছে ইনিয়াম বলি, কার্বিনিয়াম বলি। কার্বিনিয়াম আয়ন বলি, ঠিক আছে? তাহলে এখানে যেটা, এখানে এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোশ্চেন এরকম আসতেই পারে যে কার্বনিয়ামের ক্ষেত্রে কার্বনিয়ামের ক্ষেত্রে কার্বনের ভ্যালেন্সি কত, বা কার্বিনিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্সি কত। সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে কার্বনিয়াম হলে মোর দ্যান 4, কার্বিনিয়াম হলে লেস দ্যান 4। বোঝা গেছে? যার যেটা ভ্যালেন্সি নর্মাল স্টেটে হয় তার থেকে বেশি হলে তাকে বলা হয় ওনিয়াম, আর যার যেটা ভ্যালেন্সি তার থেকে যদি কম হয় তাহলে তাকে বলা হয় কার্বিনিয়াম। বোঝা গেছে? তাহলে এখানে এখানে আমাদের কোশ্চেনে বলা হয়েছে, আমরা যদি আমাদের পুরনো আমাদের কোশ্চেনে ফিরে আসি, তাহলে বলছে লেস স্টেবল কার্বনিয়াম আয়ন, অর্থাৎ কিনা SN2 রিয়াকশনের ক্ষেত্রে বলা হয়েছে, তাই তো? তাহলে SN2 রিয়াকশন যদি, SN2 তো প্রথম কথা এখানে করা সম্ভবই নয়, sp2 কার্বন রয়েছে, সেই কারণে এখানে SN2 রিয়াকশন করা সম্ভবই নয়। SN2 রিয়াকশন যদি করা সম্ভব না হয়, তাহলে SN2 রিয়াকশন যদি করা সম্ভব না হয়, তাহলে এখানে কার্বনিয়াম আয়নের কোনো গল্পই আসছে না। তাহলে দ্বিতীয়টা যদি দেখি, রেজোনেন্স স্টেবিলাইজেশন। দেখো, অ্যারাইল হ্যালাইড ইজ লেস রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কম্পেয়ার টু অ্যালকিল হ্যালাইড ডিউ টু রেজোনেন্স স্টেবিলাইজেশন। রেজোনেন্স স্টেবিলাইজেশনের কথা যদি আমরা বলি এখানে, তাহলে এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হওয়ার সময় যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, সেই কার্বোক্যাটায়নটা হচ্ছে sp2 হাইব্রিড মানে একটা অরবিটালে থাকবে, যে অরবিটালটা হচ্ছে sp2 হাইব্রিড অরবিটাল, কিন্তু এইটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দা পি অরবিটাল, মানে এইখানে যে পি অরবিটাল রয়েছে তার সাথে পারপেন্ডিকুলার পজিশনে রয়েছে। সেই কারণে এই কার্বোক্যাটায়নটা কিন্তু রেজোনেন্সে, যে আমরা আগেও ডিসকাস করেছি যে ফিনাইল কার্বোক্যাটায়ন এবং বেনজাইলিক কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নটা কিন্তু আমার সিস্টেমের মধ্যে মানে রিং সিস্টেমের মধ্যে রেজোনেন্সে আসতে পারছে না। ঠিক আছে, এটা 2 নম্বর অপশন। লঙ্গার কার্বন হ্যালোজেন বন্ড, লঙ্গার কার্বন হ্যালোজেন বন্ডের জন্য খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর 4 নম্বরে বলা আছে যে লঙ্গার কার্বন হাইড্রোজেন বন্ডের জন্য কি হতে পারে, খুব বেশি হলে আমাদের বন্ড ব্রেকিং বা বন্ড ডিসোসিয়েশনের প্রবলেম হতে পারে, কিন্তু এখানে তো সেই সমস্যাটা নেই সাবস্টিটিউশন রিঅ্যাকশনের। আর অপশন ডি তে বলা আছে যে sp2 হাইব্রিডাইজড কার্বন বন্ডেড টু হ্যালোজেন। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু sp2 হাইব্রিডাইজড কার্বন থাকে। এক্ষেত্রেও তোমার হচ্ছে যদি আর এক্স এর ক্ষেত্রে ধরো, আর এক্স এর ক্ষেত্রে কিন্তু sp3 হাইব্রিডাইজড কার্বন আছে। আর যদি আমি রিং কার্বনের কথা ভাবি, তাহলে হচ্ছে এখানে sp2 হাইব্রিডাইজড কার্বন বন্ডেড হ্যালোজেন রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো দুটো জিনিস এখানে মনে হচ্ছে, প্রথমটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড কার্বন বন্ডেড টু হ্যালোজেন, এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে এই চারটে অপশনের মধ্যে। কিন্তু এখানে যেহেতু বলা আছে যে মোর দ্যান ওয়ান কারেক্ট আনসার, তাহলে যদি দেখি আমরা অন্যগুলোতে, দ্য ফরমেশন অফ লেস স্টেবল কার্বনিয়াম আয়ন। দেখো, কার্বনিয়াম আয়ন তো এই ক্ষেত্রে মানে কার্বনিয়াম আয়ন এই ক্ষেত্রে প্রডিউস হওয়াটাই একটা চ্যালেঞ্জের ব্যাপার, সুতরাং কার্বনিয়াম আয়নটা এখানে মানে SN2 এর ক্ষেত্রে যে কার্বনিয়াম আয়নটা ফরমেশন সম্ভব, সেটা এখানে কিন্তু SN2 রিয়াকশন তো সম্ভব না। তো এক্ষেত্রে বলাই যায় না যে যে এই এই কার্বনিয়াম আয়নের ডিস্টেবিলাইজেশনের জন্য দুটো মধ্যে ডিফারেন্সিয়েশন তৈরি করাটা সম্ভব। তাহলে এটাকে আমার মনে হয় না যে ইট উইল বি দা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, কারণ এইটা এইটা এ অপশনটার মাধ্যমে আমরা দুটো জিনিসকে কম্পেয়ারই করতে পারছি না। রেজোনেন্স স্টেবিলাইজেশনটাকে কিন্তু কনসিডারেশনের মধ্যে নেওয়া যেতে পারে, কারণ যখন হচ্ছে আমাদের এই কম্পাউন্ডটার কথা ভাববো আমি, এই কম্পাউন্ডটা কিন্তু যে মুহূর্তে সাবস্টিটিউশন রিয়াকশন করতে যাবে, সাবস্টিটিউশন SN2 বা SN1 রিয়াকশন করতে যাবে, সেক্ষেত্রে কিন্তু ওর যে মানে যে কার্বনটা, এই যে কার্বনটা এখানে যদি হ্যালোজেনটা জুড়ে থাকে, এই যে কার্বনটা যে পি অরবিটাল বা পাই অরবিটালটা তৈরি হবে,
সরি পি অরবিটাল না, পাই অরবিটাল বা পি অরবিটালটা তৈরি হবে, সেই পাই অরবিটালটা বা পি অরবিটালটা কিন্তু কার্বন রিং এর সাথে রেজোনেন্সে থাকতে পারবে না। সুতরাং রেজোনেন্স স্টেবিলাইজেশনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে। তো বেসিক্যালি দুটো ক্ষেত্রে এই অপশনটা, এই অ্যান্সারটার ক্ষেত্রে আমরা অপশন ডি হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, কিন্তু যেহেতু মোর দ্যান ওয়ান কারেক্ট অ্যান্সার বলেছে, টু সাম এক্সটেন্ট আমরা বিটাকেও কনসিডারেশনের মধ্যে রাখতে পারি। তাহলে অপশন বি এবং ডি আমরা বলতে পারি যে আমাদের রিয়াকশন মানে অ্যান্সার। এরপরে বলেছে অ্যাসারশন অ্যান্ড রিজন, মানে একটা হচ্ছে স্টেটমেন্ট বলা হয়েছে, সেই স্টেটমেন্টের সপক্ষে যুক্তি বলা আছে। জিজ্ঞেস করা হয়েছে রিড দ্য ফলোইং কোশ্চেন এন্ড অ্যান্সার অ্যাজ পার দ্য ডিরেকশন গিভেন। অপশন এতে বলা আছে যে স্টেটমেন্ট যেটা বলা আছে সেইটা আর স্টেটমেন্টের সপক্ষে যে যুক্তিটা রিজনটা দেওয়া আছে তারা দুজনেই কারেক্ট, assertion are correct and reason R is correct explanation for assertion, অর্থাৎ reason R মানে যেটা বলা আছে ঠিক আছে। আমরা অপশন গুলো পরে দেখবো, এটা খুব কমন একটা জিনিস যে এটাকে বলে স্টেটমেন্ট বেস, মানে স্টেটমেন্ট অ্যান্ড রিজন এইরকম হচ্ছে কোশ্চেন। এখানে অপশন থাকে এইরকম যে স্টেটমেন্ট কারেক্ট, রিজন কারেক্ট, স্টেটমেন্ট কারেক্ট, রিজন কারেক্ট নয়, স্টেটমেন্ট কারেক্ট, রিজন কারেক্ট, এবং লাস্টে একটা জিনিস বলা থাকে যে স্টেটমেন্ট যেটা বলা আছে সেইটারই রিজন হচ্ছে, সেইটারই রিজনটা দেওয়া আছে। ঠিক আছে, তো এনিওয়ে আমরা এখানে প্রথমে কোশ্চেনটা দেখার চেষ্টা করি যে কোশ্চেনটা কি বলা আছে। ব্রোমোবেনজিন আপন রিয়াকশন উইথ Br2Fe gives 1,4-dibromobenzen as the major product, অর্থাৎ কিনা এই ব্রোমোবেনজিন, অর্থাৎ এইটা যদি ব্রোমোবেনজিন হয় FeBr, এইটা রিয়াক্ট করালে আমরা হচ্ছে মেজর প্রোডাক্ট কি পাবো, বলছে যে এইটা হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট হবে, এটা আমাদেরকে বলে দিয়েছে। ঠিক কথা, তাহলে এইটা যদি মেজর প্রোডাক্ট হয়, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট হবে, এই তার মানে কি আমাদের যে স্টেটমেন্টটা বলা আছে ইট ইজ কারেক্ট, স্টেটমেন্ট ইজ কারেক্ট। এবার রিজন কি বলা আছে, ইন ব্রোমোবেনজিন ইন্ডাকটিভ এফেক্ট অফ ব্রোমো গ্রুপ ইজ মোর ডমিনেন্ট দ্যান দ্য মেসোমেরিক এফেক্ট ইন দ্য ডাইরেক্টিং দ্য ইনকামিং ইলেকট্রোফাইল। আমরা যখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন পড়বো বা পড়েছি, যারা আগে পড়ে নিয়েছো তাদের জন্য পড়বো, যারা এখনো পড়নি তাদের জন্য পড়বো, আগে পড়ে নিয়েছো তাদের জন্য পড়েছি, আর যারা আগে পড়বে তাদের জন্য পড়বো। তো সুতরাং এখানে আমরা আগেও এটা ডিসকাস করেছি যে বেনজিনের ক্ষেত্রে যখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হচ্ছে তখন হচ্ছে আমাদের দুটো জিনিস কনসিডার করতে হবে, একটা হচ্ছে ওরিয়েন্টেশন আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি উইথ রেসপেক্ট টু বেনজিন। ঠিক আছে, তাহলে ওরিয়েন্টেশন পড়ানোর সময় আমরা বলেছিলাম যে একমাত্র হ্যালোজেনের ক্ষেত্রেই এরকম, নর্মালি আমরা কি দেখেছিলাম, যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি হয় তাহলে হচ্ছে অর্থোপ্যারা ডাইরেক্টিং হয়, আর তার সাথে হচ্ছে বেনজিনের থেকে মোর রিয়াক্টিভ হয়, তাই তো কি। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে এটা হচ্ছে মেটা ডিরেক্টিং হয়, আর তার সাথে হচ্ছে বেনজিনের থেকে লেস রিয়াক্টিভ হয়। ঠিক তো, কিন্তু একমাত্র এক্সাম্পল ছিল হচ্ছে হ্যালোজেন, যেখানে আমরা বলেছিলাম যে এটা কিন্তু অর্থোপ্যারা ডিরেক্টিং হবে আর কিন্তু লেস রিয়াক্টিভ হবে। কেন বলা হয়েছিল এটা লেস রিয়াক্টিভ দেন বেনজিন? অর্থোপ্যারা ওরিয়েন্টেশনটা কিসের জন্য এসেছিল, এর হচ্ছে প্লাস আর এফেক্টের জন্য এসেছিল, প্লাস আর মানে হচ্ছে মেসোমেরিক এফেক্ট বা রেজোনেন্স এফেক্টের জন্য এসেছিল, আর লেস রিয়াক্টিভ যেটা সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির জন্য মাইনাস আই এফেক্টের জন্য এসেছিল। এবং যেহেতু প্লাস আর এফেক্টের ইন্টেন্সিটি বেশি ছিল কম্পেয়ার টু মাইনাস আই এফেক্ট, সেই কারণে আমরা বলেছিলাম অর্থোপ্যারা ডিরেক্টিং হবে কিন্তু লেস রিয়াক্টিভ হবে। তাহলে রিজনে কি বলা আছে, ব্রোমোবেনজিনে ইন্ডাকটিভ এফেক্ট অফ ব্রোমো গ্রুপ ইজ মোর ডমিনেন্ট বলেছে, তার মানে এই অপশনটা ভুল আছে, মানে রিজনটা হচ্ছে ভুল আছে। সুতরাং এর মানে এই যে
স্টেটমেন্ট কারেক্ট কিন্তু রিজন হচ্ছে ভুল। সুতরাং আমাদের অপশনে দেখতে হবে অ্যাসারশন এন্ড রিজন আর কারেক্ট, তার মানে এটা নয়। রিজনটা ভুল যেখানে রিজন আর কারেক্ট, তার মানে এটা নয়। অ্যাসারশন ইজ কারেক্ট বাট রিজন ইজ নট কারেক্ট, এটা তার মানে সি, অপশন সি হচ্ছে আমাদের আনসার হবে। পরের কোশ্চেন, বেনজোনাইট্রাইল। বেনজোনাইট্রাইল, নাইট্রাইল মানে হচ্ছে আমরা হচ্ছে এই সিএন সায়ানো গ্রুপটাকে আমরা হচ্ছে নাইট্রাইল গ্রুপ বলি। তাহলে বেনজোনাইট্রাইল ইজ প্রিপেয়ার্ড, বেনজোনাইট্রাইল মানে তাহলে কোনটা হবে? এইটা হচ্ছে বেনজোনাইট্রাইল হবে। বেনজোনাইট্রাইল ইজ প্রিপেয়ার্ড বাই রিয়াকশন অফ ক্লোরোবেনজিন উইথ পটাশিয়াম, মানে ক্লোরোবেনজিন, এটা হচ্ছে ক্লোরোবেনজিন, তার সাথে বলেছে যে KCN, এইটা যদি আমি দিই তাহলে হচ্ছে আমাদের সিএন তৈরি হবে। দেখো এটা বেসিক্যালি কি বলতে চাইছে, একটা টাইপ অফ SN1 বা SN2 রিয়াকশন করতে চেয়েছে, কিন্তু জেনারেলি তো আমরা জানি যে রিং কার্বন এরকম রিয়াকশন হয় না। সুতরাং বেনজোনাইট্রাইল ইজ প্রিপেয়ার্ড বাই দ্য রিয়াকশন অফ ক্লোরোবেনজিন উইথ পটাশিয়াম সায়ানাইড, স্টেটমেন্টটা ভুল আছে। তাহলে আর তারপরে কি বলা আছে যে সায়ানাইড ইজ আ স্ট্রং নিউক্লিওফাইল, সায়ানাইড ইজ আ স্ট্রং নিউক্লিওফাইল বলা আছে, তাই তো? কিন্তু আমরা জানি যে সায়ানাইডে যেহেতু এটি একটি সিএন, সিএন এর স্ট্রাকচার যদি আমরা দেখি ট্রিপল বন্ড এন, এখানে নেগেটিভ চার্জ, এই গ্রুপটা হচ্ছে অতটাও ভালো নিউক্লিওফাইল হিসাবে, মানে সরি এখানে একটুখানি ভুল হলো, মানে পরের কোশ্চেন, পরের কোশ্চেনে বলা আছে বেনজোনাইট্রাইল। বেনজোনাইট্রাইল মানে কি? প্রথমে নাইট্রাইল গ্রুপ মানে হচ্ছে আমরা এইটাকে হচ্ছে নাইট্রাইল গ্রুপ বলি, সায়ানো গ্রুপটাকে আমরা নাইট্রাইল গ্রুপ বলি। তাহলে বেনজোনাইট্রাইল মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার বেনজোনাইট্রাইল। বলেছে যে এইটা তৈরি হবে, এই দেখো এটা রেট্রোসাইন, মানে এইটা যেখান থেকে তৈরি হবে সেটা কোনটা বলেছে? এইটা হচ্ছে বলেছে যে Cl প্লাস KCl। আর তোমরা যারা এই মানে প্রথম এই ভিডিওটা দেখছো তারা হয়তো এই সাইনটা বুঝতে পারো না। আমরা আগে এই সাইনটা নিয়ে ডিসকাস করেছি, এটাকে বলা হয় রেট্রোসাইন। রেট্রোসাইনের অর্থ কি? মানে আমরা যেটা এই রকম ভাবে লিখছি Cl প্লাস KCl, এই দুটো হচ্ছে রিএজেন্ট হয়ে যাচ্ছে, রিএজেন্ট পরে প্রোডাক্ট কি লিখছি আমরা? এখানে হচ্ছে Cl লিখছি। সেই রকম ভাবে যদি আমাদের প্রোডাক্টটাকে বাঁ দিকে লিখি, প্রোডাক্টটাকে বাঁ দিকে লিখি এবং সেইটা কোথা থেকে পাওয়া যাবে সেটা বোঝানোর জন্য এইটাকে আমরা এই সাইনটাকে আমরা ইউজ করি, যেটাকে বলা হয় রেট্রো সাইন। রেট্রো মানে কি? পিছিয়ে যাওয়া, মানে ফিরে তাকানো। রেট্রো মানে, রেট্রো কথাটার অর্থ হচ্ছে ফিরে তাকানো। এরকম দেখবে আমাদের অনেক গান টানে লেখা আছে যে রেট্রোস্পেক্ট করা বা ফিরে দেখা, রেট্রো কিশোর কুমার রেট্রো সংস, মানে হচ্ছে পুরোনো দিনের যে কিশোর কুমারের গান সেগুলোকেই রেট্রো হিসাবে বলা হয়। তো পুরো মানে ফিরে দেখার যে ইংরাজি সেটাকে বলা হয় রেট্রো। তো আমাদের এখানে এই যে সাইনটা এটাকে বলা হয় রেট্রো সাইন। অর্থাৎ কি না, আমাকে জানতে চেয়েছে যে স্টেটমেন্টে বলা আছে এই যে বেনজোনাইট্রাইলটা এটা হচ্ছে আমাদের এইখানে Cl তার সাথে হচ্ছে KCl দিয়ে পাওয়া গেছে, ঠিক আছে? তো বেসিক্যালি দেখো এইটা করতে গেলে আমাদেরকে সাবস্টিটিউশন রিঅ্যাকশন করতে হতো, এবং আমরা জানি যে এরকম বেনজিন রিং এ সাবস্টিটিউশন রিঅ্যাকশন পসিবল না। সুতরাং আমাদের যে স্টেটমেন্ট আছে দ্যাট ইজ রং স্টেটমেন্ট। তারপরে কি বলা আছে যে, তারপরে বলা আছে যে সায়ানাইড, এটা রং স্টেটমেন্ট। সায়ানাইড ইজ আ স্ট্রং নিউক্লিওফাইল, এটা কিছু করার নেই, এটা খানিকটা হলেও মনে রাখতে হবে। তো আহ, আমি মানে সায়ানাইড হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সায়ানাইড স্ট্রং নিউক্লিওফাইল এটা ঠিক, কিন্তু যে স্টেটমেন্টটা বলা আছে তার রিজন কিন্তু আর নয়। সুতরাং এখানে হচ্ছে অপশন বি হবে যে স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট বাট রিজন ইজ কারেক্ট। পরের কোশ্চেন, অ্যারাইল হ্যালাইডস আন্ডারগো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন উইথ ইজ। দেখো আগের কোশ্চেনটা এক্সাম্পল দিয়ে বলেছিল, এখানে জেনারেলাইজ ফর্মে বলেছে। অ্যারাইল হ্যালাইড মানে কি? অ্যারাইল হ্যালাইড মানে এইটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড আন্ডারগো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, মানে কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে ওই SN1 SN2 এইসবই করতে হবে।
তাহলে এই বলছে যে এই জিনিসটা খুব সহজে, ইজ মানে হচ্ছে সহজে, ইজ মানে হচ্ছে সহজে, সহজে আন্ডারগো সাবস্টিটিউশন উইথ ইজ মানে সহজে হতে পারে, এটা তো নয়। তার মানে হচ্ছে স্টেটমেন্ট গলত, স্টেটমেন্ট ভুল আছে। তাহলে অ্যারাইল হ্যালাইড কে সহজে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করা যায় না। আর রিজন কি দেওয়া আছে, কার্বন হ্যালোজেন বন্ড ইন অ্যারাইল হ্যালাইড ইজ পার্সিয়ালি ডবল বন্ড ক্যারেক্টার। এটা তো ঠিক, কারণ তবেই না আমাদের প্লাস আর এফেক্ট আসবে। এইখানে এক্স রয়েছে, এক্স এর উপরে লোন পেয়ার রয়েছে, সেই লোন পেয়ারটা কি করছি আমরা, লোন পেয়ারটা এখানে যখন দিচ্ছে তখন হচ্ছে রেজোনেন্সের মধ্যে আসতে পারছে, রিং রেজোনেন্সের মধ্যে আসতে পারছে, তার মানে এখানে একটা ডবল ক্যারেক্টার খানিকটা হলেও ডেভেলপ করছে, ঠিক আছে। তাহলে রিজন ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট ইজ রং, দেন অপশন বি হচ্ছে আবার আমাদের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, দ্য নাম্বার অফ মোলস অফ এজিসিএল ফর্মড ইন দ্য ফলোয়িং রিয়াকশন। এই কোশ্চেনের ব্যাকগ্রাউন্ড আমরা আগে পড়িয়েছি, এজিসিএল দিলে যে এজিসিএল ফর্ম হচ্ছে, তার মানে কি আমাদের যেখানে হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেটার হবে, তাহলে সেইখান থেকেই আমাদের এই যে এজিসিএল এর প্রেসিপিটেশন পড়তে শুরু করবে। তাহলে দেখো এখানে যে কম্পাউন্ডটা লেখা আছে, এই কম্পাউন্ডটা কিন্তু খুব বিউটিফুলি চোজেন কম্পাউন্ড, খুব বিউটিফুলি চোজেন। এখানে দেখো এইখানে একটা সিএল আছে, 1 নম্বর সিএল, তারপরে তারপরে এখানে কিন্তু খুব বিউটিফুলি কোশ্চেনটাকে ডিজাইন করা হয়েছে। প্রথমে লাল কালিতে একটা সিএল আমি দেখিয়েছি, এরপরে 4টে সিএল আছে এখানে কম্পাউন্ডটার মধ্যে, এখানে একটা সিএল রয়েছে, এখানে একটা সিএল রয়েছে, এখানে একটা সিএল রয়েছে। তো এই যে 4টে সিএল রয়েছে, 4টে সিএল কিন্তু খুব বিউটিফুলি চোজেন। দেখো এই সিএলটা হচ্ছে প্রথমে যে রেড কালারের সিএল যেটাকে আমি মার্ক করেছি 1 নম্বর বলে, সেই সিএলটা হচ্ছে তোমার বেনজিন রিং এর সাথে জুড়ে থাকা সিএল, তাই তো। তার মানে এটা হচ্ছে ফিনাইলিক হ্যালাইড, ফিনাইলিক হ্যালাইড, ঠিক আছে। তাহলে তারপরে ব্লু কালিতে যেটা 2 নম্বর দেখাচ্ছে, এই 2 নম্বর যেটা, সেটাতে কি হবে, সেটা যদি এখানে সিএল বেরিয়ে যায়, এখানে যে কার্বোকাটায়নটা তৈরি হবে সেটা কিন্তু 2 ডিগ্রি কার্বোকাটায়ন। এই গ্রিন কালিতে যেটা লেখা আছে, গ্রিন কালিটা যদি বেরিয়ে যায় তাহলে এটা তৈরি হবে কি 3 ডিগ্রি কার্বোকাটায়ন। এইখানে ব্ল্যাকে যেটা লেখা আছে সেটা যদি বেরিয়ে যায়, সেই সিএলটা যদি বেরিয়ে যায়, তাহলে এটা কি পজিশন, এটা হচ্ছে ভিনাইলিক পজিশন, তাই তো। তাহলে আমরা জানি কি ফিনাইলিক এবং ভিনাইলিক পজিশন, ফিনাইলিক এবং ভিনাইলিক পজিশন হচ্ছে খুবই, মানে এই যে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, আর এটা যদি আমি 4 নম্বর ধরি, তাহলে 1 নম্বর পজিশন আর হচ্ছে 4 নম্বর পজিশন থেকে সহজে সিএল মাইনাস বেরোতে পারবে না। সিএল কারণ কি, কারণ সেখানে হচ্ছে কার্বোকাটায়ন গুলো স্টেবল নয়। তাহলে সিএল মাইনাস যদি বেরোতে না পারে, তাহলে এজিসিএল এর প্রেসিপিটেশন হবে না, এজিসিএল এর প্রেসিপিটেশন হবে না। কম্পেয়ার টু 2 এবং 3 নম্বর পজিশনে খুব সহজেই কিন্তু তারা বেরিয়ে যেতে পারবে সিএল মাইনাসটা। তার কারণ কি, তারা হচ্ছে তোমার 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি কার্বোকাটায়ন তৈরি করতে পারবে, এবং যে আমরা জানি 2 ডিগ্রি কার্বোকাটায়ন, 3 ডিগ্রি কার্বোকাটায়ন ইজ স্টেবল। সুতরাং এখানে হচ্ছে এজিসিএল যেটা তৈরি হবে সেটা হচ্ছে কেবলমাত্র এইখান থেকে এই এক কার্বন, এই সিএল এবং এই সিএলটা দুটো হচ্ছে এজিসিএল তৈরি করতে পারবে। অর্থাৎ নাম্বার অফ মোলস অফ এজিসিএল ফর্ম ইন দ্য ফলোইং রিয়াকশন ইজ 2। ঠিক আছে, বোঝা গেছে। পরের কোশ্চেন, পরের কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, দ্য ওয়েট পার্সেন্টেজ অফ হাইড্রোজেন ইন কিউ ফর্মড ইন দ্য ফলোইং রিয়াকশন সিকোয়েন্স। ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে বুঝবে প্রথমে, ওয়েট পার্সেন্ট মানে কি বলতে চেয়েছে, পুরো রিয়াকশনটাই কি বলতে চেয়েছে, সেগুলো খুব ভালো করে কিন্তু নোটিস করতে হবে, নাহলে কিন্তু এখানে এই কোশ্চেনটা জানা সত্ত্বেও কিন্তু ভুল হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে ক্লোরোবেনজিনের ওপরে NaOH দিয়ে 300 ডিগ্রিতে হিট করেছে, করলে কি হবে, ক্লোরোবেনজিনের ওপরে, ক্লোরোবেনজিনের ওপরে NaOH দিয়ে 300 ডিগ্রিতে, সরি 300 অ্যাটমসফিয়ার মানে প্রেসার অ্যান্ড টেম্পারেচার দিয়ে 623 কেলভিন প্রেসার দিয়েছে,
এটা বেসিক্যালি এই রকম হবে। মনে করে দেখো এটা হচ্ছে সেই কোলবে স্মিথ রিয়াকশনের প্রথম ফার্স্ট স্টেপ খুব সম্ভবত। না, সরি সরি, ভুল বললাম, এটা কোলবে স্মিথ রিয়াকশন নয়। যাই হোক, তো এরপরে হচ্ছে এখানে কনসেন্ট্রেটেড H2SO4। কনসেন্ট্রেটেড H2SO4 দিলে কি হবে? কনসেন্ট্রেটেড H2SO4 দিলে এখানে হচ্ছে ফেনল তৈরি হবে। হয়ে গেল। তারপরে বলেছে এই ফেনল, এই কনসেন্ট্রেটেড H2SO4 দিলে ফেনল তৈরি হলো। এবারে তার সাথে তো আরো ফেনল তো এখানে বসে থাকবে না, OH এর উপরে যদি আমি H2SO4 এর রিয়াকশন করাই, কি রিয়াকশন হবে? আমরা শিখেছি SO3H দিয়ে ব্লকিং, তাহলে SO3H দিয়ে এখানে ব্লকিং করে দেওয়া হলো। এরপরে কি আছে? এরপরে বলেছে কনসেন্ট্রেটেড HNO3। কনসেন্ট্রেটেড HNO3, ঠিক আছে। তাহলে কনসেন্ট্রেটেড HNO3 দিলে কি হবে? এটা খুব স্ট্যান্ডার্ড একটা রিয়াকশন। এটা হচ্ছে তোমাদের পিক্রিক অ্যাসিডের প্রোডাকশনের রিয়াকশন, এবং এটা খুবই স্ট্যান্ডার্ড একটা রিয়াকশন। এই রিয়াকশন মোটামুটি সকলেরই কম বেশি মুখস্থ। কিন্তু কোশ্চেনটা এই পর্যন্ত করলে কিন্তু শেষ নয়। কোশ্চেনটা এর পরেই হচ্ছে কোশ্চেনটার মেন খেলাটা শুরু হবে। এখানে বলেছে যে ওয়েট পার্সেন্টেজ অফ হাইড্রোজেন ইন কিউ, অর্থাৎ ওয়েট পার্সেন্টেজ মানে কি, যে আমার যে পিক্রিক অ্যাসিডটা পেয়েছি, এই যে পিক্রিক অ্যাসিড, পিক পিক্রিক অ্যাসিড, এই পিক্রিক অ্যাসিড যেটা পেয়েছি, এই পিক্রিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন যেটা রয়েছে, হাইড্রোজেনের পার্সেন্টেজ কত সেটা আমাকে জিজ্ঞেস করেছে। তার জন্য আমাকে কি করতে হবে? তাহলে আমাকে পিক্রিক অ্যাসিডের টোটাল ওয়েট আমাকে জানতে হবে প্রথমে। পিক্রিক অ্যাসিডের টোটাল ওয়েট কত আছে জানতে হবে আমাকে। সেই টোটাল ওয়েটের মধ্যে হাইড্রোজেনের ওয়েট কতটা আছে জানতে হবে আমাকে। এবং তাহলে যদি দুটোই আমি জানতে পারি, হাইড্রোজেনের ওয়েট বাই পিক্রিক অ্যাসিডের ওয়েট ইন্টু 100 যদি আমি করি, তাহলে হচ্ছে আমি পার্সেন্টেজটা পেয়ে যাব। তো তাহলে পিক্রিক অ্যাসিডের ওয়েট জানার জন্য আমাকে কি করতে হবে? মলিকুলার ওয়েট বের করতে হবে। এর যদি মলিকুলার ওয়েট বের করতে হয়, তাহলে আমাকে প্রথমে দেখতে হবে গ্রস কত হচ্ছে কার্বন রয়েছে। তাহলে দেখো 1 2 3 4 5 6, 6টা কার্বন রয়েছে, ঠিক আছে, 6 কার্বন। তারপরে দেখো হাইড্রোজেন, দেখো এটা হচ্ছে কার্বন হয়ে গেল, হাইড্রোজেনটাকে আমি লাল কালিতে লেখার চেষ্টা করছি। দেখো 3 নম্বরে একটা হাইড্রোজেন আছে, 5 নম্বরে একটা হাইড্রোজেন আছে, আর হচ্ছে এখানে OH এর একটা হাইড্রোজেন আছে। তাহলে টোটাল কি হলো? হাইড্রোজেন 3 হয়ে গেল, ঠিক আছে। এরপরে আসছে ব্ল্যাক কালিতে, এরপরে নাইট্রোজেন। নাইট্রোজেন দেখো 1 2 3, তার মানে হচ্ছে তিনটে নাইট্রোজেন রয়েছে, তিনটে নাইট্রোজেন রয়েছে। এরপরে আর বাকি থাকছে কি? বাকি থাকছে অক্সিজেন। দেখো দুটো দুটো চারটে, দুটো 6টা, তাহলে হচ্ছে নাইট্রোজেনের পরে 6টা, আর ফেনলের ও এর জন্য 7টা, টোটাল অক্সিজেন 7টা। এই হচ্ছে টোটাল আমার মলিকুলার ফর্মুলা। এরপরে তাহলে আমাকে কি করতে হবে? এরপরে আমাকে ক্যালকুলেট করতে হবে। এটা যদি আমি টোটাল ক্যালকুলেট করি মলিকুলার ওয়েটটা, তাহলে পাবো আমি হচ্ছে 6 × 12 + 3 + 14 × 3 প্লাস হচ্ছে 16 × 7, 16 × 7, এই টোটাল করলে 12, 12 3 15, 15 আর হচ্ছে 3 14 42, 15 আর 42 হচ্ছে 57, 57 আর হচ্ছে তোমার, সরি সেখানে 6 12 72 আছে, সরি 72 প্লাস হচ্ছে 3, 72 প্লাস 3, আর এখানে হচ্ছে 3 14 42 প্লাস হচ্ছে 16 7 142, 112, 12 12। তাহলে এখানে হচ্ছে এটা পুরোটা করলে হচ্ছে 72 70 100 100, সেটা হচ্ছে টোটাল হবে তোমার হচ্ছে 229, ঠিক আছে। 2 1 2 4, 4 3 7 2 9, হ্যাঁ ঠিক আছে, 229, ঠিক আছে।
তাহলে 229-এর মধ্যে আমার হাইড্রোজেন কতটা আছে? তিন তিন হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেন 3/229 ইন্টু 100, এটা হচ্ছে আমার অ্যান্সার হবে। কত অ্যান্সার হবে? অ্যান্সার হবে 1.3/229 ইন্টু 1.31, 1.31 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে কিছু নেম রিয়াকশন জানতে চেয়েছে। দেখো প্রথমেই অপশন সি তে যদি দেখো, অপশন সি তে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ডায়াজোর রিয়াকশন, তাহলে স্যান্ডমায়ার রিয়াকশন হবে এটা, অপশন 4। অপশন সি হচ্ছে 4, অপশন সি এ 4 কটা রয়েছে? এখানে দুটো রয়েছে, অপশন সি তে 4 দুটো রয়েছে। তারপরে দেখো স্যান্ডমায়ারের রিয়াকশন হলো, তারপরে হচ্ছে এই রিয়াকশনটা আমরা অপশন ডি এর রিয়াকশনটা আমরা আগে পড়েছি, হ্যালো অ্যালকেন পড়ানোর সময় পড়েছি। এটা হচ্ছে অপশন ডি তে হচ্ছে ফ্রিঙ্কেলস্টাইন রিয়াকশন বলে এটাকে, তাই তো? অপশন ডি হচ্ছে ফ্রিঙ্কেলস্টাইন রিয়াকশন, তার মানে এইটা। তাহলে অপশন সি 4, অপশন ডি 3, তার মানে এই অপশনটা, অপশন এ হচ্ছে কারেক্ট। অপশন 2 এ কি আছে? তাহলে অপশন 2 হচ্ছে, অপশন এ তে হচ্ছে যেটা বলা আছে ইট ইজ উডস ফিটিক। তাহলে ঠিক আছে, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা নর্মাল নেম রিয়াকশনের অ্যান্সার জানতে চেয়েছে, এটা পেরে যাবে তোমরা। ওকে, এই কোশ্চেনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং কি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন রিগার্ডিং এলিমিনেশন, মানে ইট ইজ রিয়েলি ভেরি ভেরি গুড কোশ্চেন। এই কোশ্চেনটা জানার আগে আমাদেরকে কিছু থিওরি জানতে হবে। থিওরি সম্বন্ধে কি থিওরি জানতে হবে? আমাদেরকে জানতে হবে যে প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট কাকে বলে। প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট, ঠিক আছে? ধরো আমাদের কোনো SN1 রিয়াকশন হচ্ছে, সেক্ষেত্রে SN1 রিয়াকশনের ক্ষেত্রে, SN1 এর ক্ষেত্রে আমরা অতটা বুঝতে পারবো না। আমাদের ধরো আমাদের হচ্ছে E1 রিয়াকশন হচ্ছে, আমাদের একটা রিয়াকশন হচ্ছে E1 রিয়াকশন হচ্ছে। E1 রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি দেখেছি? আর মানে হাইড্রোজেন, এখানে ধরো Cl, এখানে একটা আর। তাহলে E1 রিয়াকশনের ক্ষেত্রে কি হয়? প্রথমে হচ্ছে Cl টা বেরিয়ে যাবে, গেলে আমাদের হচ্ছে এখানে একটা আর হাইড্রোজেন, এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হবে, এখানে হচ্ছে আর ড্যাশ হবে, হাইড্রোজেনটা এখানে যাবে, ডবল বন্ডটা পড়ে যাবে, দ্যাট ইজ কল্ড E1 রিয়াকশন। E1 যে রিয়াকশনটা হয়েছে এখানে হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, কোনটা? ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, ঠিক আছে? এবারে যদি আমরা E2 রিয়াকশনের ক্ষেত্রে দেখি, যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কিরকম জানি E2 রিয়াকশনের ক্ষেত্রে, আর হাইড্রোজেন, এখানে হচ্ছে Cl, হচ্ছে আর। E2 রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে একটা বেস আসবে, বেসটা হাইড্রোজেনকে তুলবে, এখানে বেরোবে, এটা হবে, এবং এটা সবটাই অ্যান্টি পজিশন হবে। আমার এখানে লিখতে ভুল হয়েছে, লেট মি কারেক্ট ফার্স্ট, এটা আমার লিখতে ভুল হয়েছে। এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে আর, এখানে হচ্ছে বেস যদি আমি দিই, সেই বেসটা হাইড্রোজেনটাকে নেবে, এটাকে হবে Cl বেরোবে, এবং আমরা এইরকম একটা জিনিস পাবো, বেস ডট 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 হাইড্রোজেন ডট 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 একটা বন্ড, এখানে আর, উপরে হচ্ছে আর ড্যাশ, নিচে সরি, এখানে একটা ডট 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 মানে ডিপার্টিং গ্রুপ Cl, এখানে একটা ডিপার্টিং গ্রুপ Cl রয়েছে, সেখানে একটা ডট ডট ডট। তাহলে E1 রিয়াকশন আর E2 রিয়াকশনের মধ্যে, আর যদি এবং এখানে
রেট ডিটারমিনিং স্টেপ কোনটা? এখানে রেট ডিটারমিনিং স্টেপ হলো এই আপটেক অফ হাইড্রোজেনটা, তাই তো? তাহলে দেখো দুটো জায়গায় কিন্তু রেট ডিটারমিনিং স্টেপে, একটা স্টেপে একটা রিয়াকশনে মানে E1 রিয়াকশনে রেট ডিটারমিনিং স্টেপে কিন্তু হাইড্রোজেনের ইনভলভমেন্ট নেই। অথচ যদি আমি দেখি যে E2 রিয়াকশনের ক্ষেত্রে রেট ডিটারমিনিং স্টেপে কিন্তু হাইড্রোজেনের ইনভলভমেন্ট রয়েছে, অর্থাৎ CH বন্ড কিন্তু ব্রেক হচ্ছে, তাই তো? তাহলে তাহলে যদি আমরা দেখতে চাই যে CH বন্ড এবং যদি CD বন্ড থাকে, CD বন্ড হচ্ছে স্ট্রঙ্গার বন্ড, এটা হচ্ছে কম্পারেটিভলি উইকার বন্ড, তাই তো? তাই যদি তাই হয় তাহলে বেস দিয়ে হাইড্রোজেনটাকে তোলার জন্য আমার সিডি বন্ডে বেশি খাটতে হবে, বেশি এনার্জি লাগবে। তাই জন্য কি হবে, সিডি বন্ড থাকলে রেট হচ্ছে আমার স্লো হয়ে যাবে, রেট স্লো হয়ে যাবে। কম্পেয়ার টু যদি হাইড্রোজেন থাকে, তাহলে যেহেতু এটা হচ্ছে কম্পারেটিভলি উইক, একটু লেস কম্পারেটিভলি একটু উইক বন্ড দেন সিডি বন্ড, সেজন্য বেস খুব সহজেই এই হাইড্রোজেনটাকে আপটেক করে নিতে পারবে। সহজেই যদি এটাকে হাইড্রোজেনটাকে আপটেক করে নিতে পারে, তাহলে রেট অফ রিয়াকশন যখন হাইড্রোজেন থাকবে তখন কি হবে, তখন হচ্ছে বেশি হবে কম্পেয়ার টু সিডি থাকলে, ঠিক আছে? এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে কাইনেটিক আইসোটোপ এফেক্ট। অর্থাৎ আইসোটোপ দিয়ে আমরা যে রেট স্টাডিটা করেছি সেইটাকেই বলা হয় আইসোটোপ এফেক্ট। এই জিনিসটার গুরুত্ব কিন্তু এই কোশ্চেনটাতে অত্যন্ত বেশি রয়েছে, এবং বারবার করে আমি বলছি যে এই যে কনসেপ্টটা পড়ানো হলো কাইনেটিক আইসোটোপ এফেক্ট, অর্থাৎ কিনা রেট ডিটারমিনিং স্টেপে যদি হাইড্রোজেন মানে সিএইচ বন্ড ব্রেকিং এর যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেইটা যদি কোনোভাবে সিডি বন্ড ব্রেক করতে হয়, তাহলে সিডি বন্ড ব্রেক করার জন্য যেহেতু বেশি এনার্জি লাগবে, তাই জন্য পুরোপুরি ওভারঅল যে রিয়াকশনের রেট তার উপরে কিন্তু প্রভাব পড়বে। এবং সেই কারণেই যে সিএইচ বন্ড যদি থাকে তাহলে হচ্ছে রেট অনেক কম্পারেটিভলি ফাস্ট হবে, যেহেতু সিডি বন্ড ভাঙতে একটুখানি বেশি এনার্জি লাগে, সেই জন্য হচ্ছে কম্পারেটিভলি সিডি থাকলে রেট হচ্ছে স্লো হবে। ঠিক আছে, বোঝা গেছে? যদি এটা বুঝতে না পারো আবার দেখো, বারবার দেখো, কারণ এই কনসেপ্টটা যদি না জানো তাহলে কিন্তু এইখানে আনসার করতে পারবে না। তাহলে আমরা আবার একবার কাইনেটিক আইসোটোপ এফেক্টটাকে আলোচনা করব। কাইনেটিক আইসোটোপ এফেক্ট প্রথমে আমরা কি বলেছিলাম, যে কাইনেটিক আইসোটোপ এফেক্ট খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রথমে আমরা কি বলেছিলাম, E1 এবং E2 দুটো রিয়াকশন দেখিয়েছিলাম। এখানে কি বলেছিলাম যে E1 রিয়াকশন যখন হচ্ছে ডাইরেক্ট সিএল বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, অর্থাৎ কিনা আরডিএস স্টেপ অর্থাৎ রেট ডিটারমিনিং স্টেপ, যে স্টেপটা আমাদের ওভারঅল রিয়াকশনের রেটটাকে ডিটারমিন করে, সেইটা সেইটা যখন মানে দেখা হচ্ছে, তখন হচ্ছে আমাদের কোন বন্ডটা ব্রেক হচ্ছে, আমাদের এই বন্ডটা ব্রেক হচ্ছে, ঠিক আছে? হোয়ারএজ যখন আমরা E2 রিয়াকশন করছি তখন আমাদের যে রেট ডিটারমিনিং স্টেপ কি, যে আপটেক অফ প্রোটন মানে আপটেক অফ এই হাইড্রোজেনটার আপটেকটাই হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। অর্থাৎ কিনা রেট ডিটারমিনিং স্টেপে কোন বন্ডটা ব্রেক হচ্ছে, সিএইচ বন্ড, এই যে সিএইচ বন্ডটা রয়েছে এই বন্ডটা কিন্তু ব্রেক হচ্ছে। তাহলে একটাই সিএইচ বন্ড ব্রেক হচ্ছে আর একটা হচ্ছে সিএল বন্ড ব্রেক হচ্ছে, ঠিক আছে? তার মানে E2 রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি দেখব, যে হাইড্রোজেনের বদলে যদি কোনো শক্তিশালী মানে আয়ন এখানে জুড়ে থাকে, অর্থাৎ কিনা হাইড্রোজেনের বদলে যদি ডুটেরিয়াম জুড়ে থাকে, তাহলে যেহেতু ডুটেরিয়াম স্ট্রঙ্গার বন্ড, সিডি বন্ড হচ্ছে স্ট্রঙ্গার বন্ড, সেই কারণে ভাঙতে দেরি হবে। ভাঙতে দেরি হওয়ার জন্য আমাদের রেট অফ রিয়াকশন কিন্তু কমে যাবে, মানে রিয়াকশন করতে চাইবে না সহজে, জোর করে করে করাতে হবে, ঠিক আছে? কিন্তু কম্পারেটিভলি যদি আমরা হচ্ছে E1 রিয়াকশনের ক্ষেত্রে দেখি, যেহেতু হাইড্রোজেন বন্ড ব্রেকিং ইজ নট হ্যাপেন ইন আরডিএস স্টেপ, সে কারণে রিয়াকশন রেটের উপরে কিন্তু এখানে যদি হাইড্রোজেনের বদলে যদি ডি দিই আমি, কোনো এফেক্ট পড়বে না। বোঝা গেছে? তো এই হচ্ছে কাইনেটিক আইসোটোপ এফেক্ট। এইবারে আমরা সরাসরি কোশ্চেনে চলে যাব। যদি না বুঝতে পারো আবার বারবার দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে।
তাহলে প্রথম কোশ্চেনে বলা আছে যে এই রকম একটা বিআর রয়েছে, এখানে ডি রয়েছে, এখানে ডি রয়েছে, এইটার উপরে হচ্ছে C2H5 ও মাইনাস, এইটা হচ্ছে বেস দেওয়া হয়েছে, দিলে কি তৈরি হয়েছে, অ্যালকিন তৈরি হয়েছে। যেখানে দুটো ডি রয়েছে, এখানে হাইড্রোজেনটা কোথা থেকে আপটেক হয়েছে, এইখান থেকে হাইড্রোজেনটাকে তুলে নেওয়া হয়েছে, এইখান থেকে হাইড্রোজেনটাকে তুলে নিয়েছে। তাহলে তাহলে এটা কি নর্মাল নর্মাল হাইড্রোজেনটাকে এখান থেকে তুলে নিয়েছে, নিয়ে বিআর কে বের করে দিয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে আমরা বলছি না এটা E1 না E2। ঠিক আছে, তারপরের কোশ্চেনে দেখো, পরের অ্যান্সারে বলা আছে যে এখানে হচ্ছে বোথ গিভস দা, এখানে দেখো CH3 আছে, এখানে CD3 আছে, অর্থাৎ কি না এখানে বিআর, এখানে হচ্ছে CH তাহলে যদি এলিমিনেশন রিয়াকশন হয়, এই একটা হাইড্রোজেন আর এই বিআর বেরোবে, ঠিক তো। তাহলে এবং বলা আছে যে হাইড্রোজেনের বদলে, এখানে হচ্ছে হাইড্রোজেনের বদলে হচ্ছে ডি দেওয়া আছে, এবং দুটো ক্ষেত্রে রিয়াকশন রেট সেম আছে, অর্থাৎ কিনা দুটো ক্ষেত্রে যদি রিয়াকশন রেট সেম হয়, আমরা কি দেখেছি, দুটো ক্ষেত্রে যদি রিয়াকশন রেট সেম হয়, অর্থাৎ আরডিএস স্টেপ, যেটা আরডিএস স্টেপে সিএইচ বা সিডি বন্ড ব্রেকিং এর কোনো গল্প নেই। তার মানে হচ্ছে এই যে প্রথমে হচ্ছে বিআর বেরিয়ে গিয়ে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এবং তারপরে হাইড্রোজেনটা এখানে টাচ হয়ে ডবল বন্ড তৈরি করেছে। সুতরাং এই যে পাথওয়েটা কিন্তু তোমার E1 রিয়াকশন এর থ্রু দিয়ে গেছে, কারণ এখানে কার্বোক্যাটায়ন, অর্থাৎ কিনা এই রিয়াকশনটা হয়েছে তোমার, এখানে কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, তারপরে সিএইচ অর সিডি যাই থাকুক না কেন, সেখান থেকে ব্রেক হয়ে ডবল বন্ড হয়েছে। সুতরাং এটা হচ্ছে E1 এর থ্রু দিয়ে গেছে। তারপরেরটা পরেরটা পরেরটায় বলা আছে যে এইরকম বিআর থেকে C2H5O মাইনাস এবং C2H5OD gives this one, অর্থাৎ কিনা অপশন সি যেটা আছে, অপশন সি তে বলা আছে যে এইটা আমাদের হচ্ছে কোথা থেকে প্রোটনটা তুলেছে, না এই কোশ্চেনটা একটুখানি গড়বড় আছে, এখানে এই ডবল বন্ড, এই বন্ডটা মনে হচ্ছে তো হবে না। ঠিক আছে, এটার কথা ছেড়ে দিলাম আমি। দেখো এখানে আবার বলেছে যে এই কোশ্চেনটা এইটা একটুখানি গড়বড় আছে মনে হচ্ছে, এটা একটুখানি গড়বড় আছে। যাক, পরেরটা যদি দেখি আমি, এখানে হচ্ছে বিআর রয়েছে, আর বলেছে যে একটা হচ্ছে হাইড্রোজেন রয়েছে, এখানে দুটো হাইড্রোজেন রয়েছে, আর একটা কম্পাউন্ডে এখানে হচ্ছে ডি রয়েছে। বলছে যে এইটা হচ্ছে রিয়াক্ট ফাস্টার, হাইড্রোজেন যখন আছে তখন হচ্ছে রিয়াক্ট ফাস্টার, অর্থাৎ কিনা এটা হচ্ছে অবভিয়াসলি E2 থ্রু দিয়ে যাবে, অর্থাৎ এইটা হচ্ছে E2 রিয়াকশনের থ্রু দিয়ে যাবে। ঠিক আছে, E1 এবং E2 আমরা বুঝতে পেরেছি। E1 সিবিটা হচ্ছে অন্য জিনিস, যখন হচ্ছে এই যে কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যখন আমাদের এলিমিনেশনটা হলো, তখন সেটা হচ্ছে আমাদের E1 বা E2 থ্রু দিয়ে। কিন্তু এই রকম যদি এলিমিনেশন হয়, যখন এইখানে একটা হাইড্রোজেন ছিল, এবং OET বেস দিয়ে আমরা এইখান থেকে হাইড্রোজেনটাকে তুলে নিলাম, নেওয়ার ফলে আমাদের কি তৈরি হলো, CH3 ডবল বন্ড O মাইনাস Cl, এই নেগেটিভ চার্জটা হচ্ছে রেজোনেন্স করে এখানে হচ্ছে স্টেবিলাইজ হতে পারে। তাহলে এই CH3
ও মাইনাস ডবল বন্ড সিএল। তাহলে এটা যখন আবার ব্যাক করবে তখন এখানে যাবে, এই সিএলটা বেরোবে। তাহলে আমরা পাবো হচ্ছে CH3 সি ডবল বন্ড ও এইটা। তো এই যে নেগেটিভ চার্জ, ইন্টারমিডিয়েট যদি নেগেটিভ চার্জ হয় তাহলে যে আমরা এলিমিনেশনটা পাই সেটা হচ্ছে আমাদের E1CB এলিমিনেশন।